প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কিন্তু একেবারে ভাঙচুর করে পুরো বাড়ি অনেকাংশে বলা যায় যে একদম খালি ছিল খালি ছিল খালি ছিল এবং আজকে মূলত বাড়ির যে দেওয়ালগুলো ছিল এবং অবশিষ্ট যে কাজগুলো ছিল সেগুলোতে তারা ভাঙচুর চালাচ্ছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। অনেকটা ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াস আজকে এত খুশি, ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। দাদা সব নষ্টের মূল তো দাদা আপনি হচ্ছে। ইলিয়াস কখনো এত খুশি থাকে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। অনেকটা ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াস আজকে এত খুশি, ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। দাদা সব নষ্টের মূল তো দাদা আপনি হচ্ছে। ইলিয়াস কখনো এত খুশি থাকে। কনক হাসতেছে, ও তো হাসে না কখনো। না, এখন ধরেন আসলে দাদা দেখেন যে এই ৩২ নাম্বারটা ধরেন একটা ঐতিহাসিক ভবন, কোনো সন্দেহ নাই। একটা স্মৃতি বিজড়িত ভবন, কোনো সন্দেহ নাই। কিন্তু গত ১৬ বছরে এই ৩২ নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম, খুন, মানুষ হত্যা, গণহত্যা, ভুয়া নির্বাচন, দখলদারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে, তো মানুষের ক্ষোভটা যে পড়েছে ওইখানে। এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, জাস্ট আফটার হাসিনার পলায়ন, আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, দেখেন সিরিয়ায় আসাদের পার্টি নিষিদ্ধ, আসাদের অনুসারীদের ধরে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে। অলমোস্ট এভরিডেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের কচ্ছপ গতি দেখতেছি। বিএনপিও এক ধরনের মায়া মহব্বত, জামাতের এক ধরনের মায়া মহব্বত, অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের মায়া মহব্বত, এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, বিভিন্ন দলে তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। তো আমি যেটি প্রথমেই বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে, শেষ, এখন এরা ডাক দিলে আর ২০০ লোকে আসবে না, কারণ এরা নিজেরাই মারামারি করতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি। কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো, ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচ ডগের ভূমিকায় আছে। এবং সরকারের জন্য এটা কিন্তু এক ধরনের, আমি মনে করি যে একটা সিগনাল যে নো, এইসব করা যাবে না। তো পিনাকি, আপনার কাছ থেকে শুনি এই যে সুযোগ, আমি মনে করি এটাকে সেকেন্ড একটা সুযোগ। ৫ই আগস্টের পরে আপনার কাছ থেকে শুনি যে আওয়ামী লীগ সহযোগী এবং তার অনুরাগীদের ব্যাপারে আমরা কি করতে পারি, কি করণীয় সরকারের প্রতিটা জেলা উপজেলা পুরো দেশে। না, প্রথম ইয়েটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছিল। আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি, সেটা ঠিক আছে, কিন্তু ধানমন্ডি ৩২ নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফ্যাসিবাদের। সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল। এবং ৫ই আগস্ট আসলে এমন হয়েছিল, এটা তো শুধু আমার জন্য না, সবার জন্যই একটা অপ্রত্যাশিত, হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত, এবং কি করতে হবে তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি। এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না। এই তারপরে ধানমন্ডি ৩২ নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে, মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আরে এটা তো আবার সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে। আমি কিন্তু কনসিস্টেন্টলি, সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন, কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি ৩২ নাম্বারকে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, ইভেন আমার ২ এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি ৩২ নাম্বারকে ঠ্যাতলায় ঘুরাই দিতে হবে। বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরিক্যালি বলছে, আমি তো ইঞ্জিনিয়ার না, আমি তো জানি না। আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না, এটা এক্সকাভেটর লাগবে। এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে, এবং আমি নাম বলতেছি না, কিন্তু একজন ভদ্রলোক, সরকারি একজন ইঞ্জিনিয়ার, যিনি বুলডোজার এক্সকাভেটর সাপ্লাই দিচ্ছেন আর কি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে, আরো আসবে, এখন এসছে, আরো আসবে। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি, আমি কিন্তু কল্পনা করিনি যে ৩২ নম্বর আমরা ঘুরাই দিতে পারবো। আমি এটা মনে করিনি, আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি। কারণ এটা সেই দিন করা যায়নি, সেদিন করা গেলে হয়তো ৫ই আগস্ট করে, ৫ই আগস্টের ৬ মাস পরে এটা আবার আমরা করতে পারবো। হ্যাঁ, যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি, আমাদের শক্তি, আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে, জনগণের ঐক্য, আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে, সরকারের প্রতি অনেক বিরূপ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে, তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে। এরকম একটা সময় আমরা এটা করতে পারবো, এটা আমি কিন্তু কল্পনা করি। কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল, যেটার সিগনিফিকেন্স মারাত্মক। সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে, বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি, এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু,
ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেখানে আমরা সবাই সবাই হুম আমাদের আমাদের পথ, পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিন্তা রাখবো না, সে ব্যাপারে গোটা জাতি, পুরো জাতি আবার একমত। শুধু কিন্তু আরেকটা জিনিস, শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না, খুলনায় হয়েছে। নির্ভরশীল, অনেক বেশি ট্রাস্ট করে। এই জায়গাটা ধরেন এখন এই যে আমি যদি বলছি যে আওয়ামী লীগের সহযোগী এবং অনুরাগীদের কোনো অনুকম্পার সুযোগ নাই আর না, আমাদের একদমই নাই। কারণ আমরা তো 6 মাস দেখলাম ওদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই। ওরা যে ক্ষমা চাবে, ওরা যে বুঝবে যে আমরা ভুল করছি, এই জিনিসটা তোদের মধ্যে নাই, কোনো রিমোর্স নাই। তো সেই জায়গাটায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? কারণ বিভিন্ন জেলায় ধরেন এখনো অনেকেই ধরেন আওয়ামী লীগের নেতা হয়ে, বিএনপি নেতা হয়ে গেছে, বা কেউ জামাতের নেতা হয়ে গেছে, নানাভাবে এটাকে তারা শেল্টারে ঢুকে তারা আবার আগের অ্যাক্টিভিটিতে চলে গেছে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সাংবাদিকরা কিন্তু খুব কৌশলে ছাত্রদের মধ্যে ভেজাল লাগাচ্ছে। প্লাস আজকে যে সেনাবাহিনীর সেখানে হঠাৎ করে গেল, কার নির্দেশে গেল, সেটারও একটা তদন্ত হওয়া প্রয়োজন নিশ্চয়ই। আপনি কারণ বলেন। না, আমি তো ইলিয়াসের সাথে ওই লাইভে বলছি যে সেনাবাহিনী 8 টু সিভিল পাওয়ার এখানে ডিপ্লয়েড আছে। সো আমি নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকার থেকে সেনাবাহিনীর কোনো সাহায্য চাওয়া হয়নি। তো সেনাবাহিনী নিজ উদ্যোগে গেছে, এটা ওয়াকারের নির্দেশে গেছে, ওয়াকারকে ব্যাখ্যা দিতে হবে কেন সেনাবাহিনীকে তারা এখানে পাঠাইছে। তবে সেখানে যে সেনা অফিসার এবং সৈনিকেরা ছিল তারা তারা যথেষ্ট যৌক্তিক আচরণ করছে এবং তারা ফিরে গেছে কোনো ঝামেলা না করেই। তো আমরা ধন্যবাদ জানাই ডেফিনেটলি এখানে কোনো ঝামেলা না করার জন্য। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ ওইখানে কোনো ঝামেলা করেনি এবং তারা ছাত্র জনতার উপস্থিতির পরে এখান থেকে সরে গেছে জায়গা ছেড়ে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর নতুন রাজনীতির কথা যেটা বললেন যে দেখেন, পুরোনো দলগুলো পুরোনো রাজনীতি করবে, কারণ পুরোনো দিনের মানুষ তো ওনাদের চিন্তা ইয়ে করতে পারবে না। নতুন রাজনীতি যে কিরকম হতে পারে এটা ওনাদের ধারণার মধ্যে নাই। হ্যাঁ, তো আমরা ওনাদেরকে সাপোর্ট করতে চাই, ডেফিনেটলি সাপোর্ট করতে চাই। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তারা আমাদের সম্পদ, এটা মনে রাখতে হবে। আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু তাদেরকে তো জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অ্যাসপিরেশন, যে বাচ্চারা রক্ত দিল তাদের আকাঙ্ক্ষাটাকে তো ধারণ করতে হবে। তারা যদি ধারণ করতে না পারে তাহলে তো মুশকিল, তাহলে নতুন রাজনীতি দাঁড়াবে। আমরা কিন্তু ওনাদেরকে হেল্প করতে পারি যে কিভাবে করা যায়, কিভাবে ন্যারেটিভ তৈরি করতে হবে, কিভাবে জনগণের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে রাজনৈতিক কর্মসূচি তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য যদি হয় 4টা, আমি তো 4টা বলছি। এক, আওয়ামী রাজনীতি বাংলাদেশে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ এটা ধ্বংস করতে হবে বাংলাদেশে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, আর 4 নাম্বার বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ইনসাফ চাই। আমার 4টা ভেরি সিম্পল চাওয়া। এই 4টা চাওয়াতে যে রাজনৈতিক দলগুলো আসবে আমরা সবাই তাদেরকে হেল্প করবো। হ্যাঁ, কারণ আমাদের সবারই তো চাওয়া এরকম একটা বাংলাদেশ, যে বাংলাদেশে এই 4টা জিনিস থাকবে। আমরা ডেফিনেটলি, আমার মনে হয় কনক, ইলিয়াস কেউই এটাতে আপত্তি করবে না যে রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো আমাদের এই এজেন্ডাটাকে তাদের কমন এজেন্ডা হিসেবে নেবে, তাদের সাথে আমরা থাকবো। এবং দাদা 5ই আগস্টের পরে এই যে 5ই ফেব্রুয়ারি, ঠিক 6 মাসের মাথায় ছাত্র জনতা আবার যাদের যে শক্তি দেখালো, তাদের যেই স্পৃহা দেখালো, তাদের যে ফ্যাসিস্ট বিরোধী যেই অবস্থানটা নিল, আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল এই বিষয়টাকে ধারণ করা উচিত। আমাদের জেলা, উপজেলা, থানায় যারা বিগত 16 বছরে ক্ষমতা দেখিয়েছে তাদেরকে ধরে ধরে থানায় দেওয়া উচিত, তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এবং যারা জেলে আছে তাদের টেলিফোনে ভাই জেলখানা থেকেই তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সালমান এফ রহমান থেকে শুরু করে অনেকেই। এই জায়গাগুলো নিয়ে আমরা কি করতে পারি? আমি মনে করি তাদের আইনের মুখোমুখি করা উচিত। এবং গতকাল আমাকে সেনাবাহিনীর একজন একজন মেজর বলছিলেন যে ভাই, আমরা অনেক চাঁদাবাজকে, আওয়ামী লীগের অনেক অপরাধীকে ধরে দিচ্ছি, কিন্তু তারা পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে এক ধরনের বিশেষ অনুকম্পা আমরা দেখছি। আপনার একটা মন্তব্য নিতে চাই। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের সরকার, এই যে 6 মাস পরে আবার ফুসে ওঠা ছাত্র জনতার আবেগকে যে গুরুত্ব দিয়েছে, তার একটা প্রমাণ রাখতে হবে। প্রমাণটা কি? আগামী কালকে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে যে কোন সরকারি অফিসে শেখ মুজিবের কোনো ছবি থাকতে পারবে না। আমরা দেখেছি ওয়াকারের অফিসে আছে শেখ মুজিবের ছবি, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও শেখ মুজিবের মুরাল টুরাল আছে। সমস্ত কিছু অপসারণ করতে হবে এবং এটা এক্সিকিউটিভ অর্ডার কালকেই দিতে হবে, কারণ কালকে ক্যাবিনেট মিটিং আছে সকালবেলা। ক্যাবিনেট মিটিং এ কালকে অবশ্যই একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হবে, ক্যাবিনেটের একটা অর্ডার জারি করতে হবে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে শেখ মুজিবের সমস্ত ছবি অপসারণ করতে হবে। খুবই খুবই ভালো একটা ঘোষণা। ইলিয়াস, আপনি কিছু যোগ করতে চান? আনমিউট করেন। আপনার সুধা সদন থেকে শুরু করে আরো যা যা আছে, যে যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় ধূলিসাৎ করে দেওয়া উচিত। ইলিয়াস, সুধা সদন ওয়াজেদ মিয়ার বাড়ি, এটা শেখ হাসিনা না। ওয়াজেদ মিয়া তো ভালো লোক,
মানে ওয়াজেদ মিয়া সারা জীবন শেখ হাসিনার মতো একজন দাজ্জাল একটা খাইস্টা মহিলার সাথে ঘর করে কি যন্ত্রণা পোহাইছে, তার স্মৃতিটা থাকুক। এটা ঠিক, শুধু এটা শুধু আসলে কিছু না। ওয়াজেদ মিয়া আসলে rest এ যাবে। কারণ ওয়াজেদ মিয়া যে পরিমাণে কষ্ট ভোগ করছে, ওরা জাহান্নামে আর কোনো কষ্ট আল্লাহ দিবে না। ওর কষ্ট না, আল্লাহ সেটাই। দুনিয়া থেকে ভোগ করে নিয়ে গেছে। এরকম এক জিনিস যদি নাকি থাকে কারো ঘরে, তাইলে ওর অবস্থা শেষ। এবং দাদা আরেকটা প্রসঙ্গ বোধহয় আসা উচিত যে আমাদের আওয়ামী লীগের ধরেন ১৬ বছরে যেসব অনেক সাংবাদিক, অনেক লেখক, বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে নানা কৌশলে সমর্থন করে গেছে। এই বইমেলা তাদের বই নিষিদ্ধের কথা বলছি না। কিন্তু তারা আবার ধরেন বই-টই লিখে নানা রকমের ফন্দি ফিকির করতেছে। তাদেরকে আমাদের আসলে বয়কট করা উচিত। প্রতিবাদ আজকে তো মাহমুদ ভাই তো একটা খুব চমৎকার একটা কলাম লিখছে, গিরগিটি সাংবাদিকতা। হ্যাঁ, এই যে জয় মামুন এখন বিএনপি প্রেমী সেজে গেছে, এবং হবে কিন্তু। এবং আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আপনাদের তো যাওয়ার দরকার নাই ওদের কাছে। আপনারা তো চেনেন কারা লড়াই করছে, কারা সংগ্রাম করছে, কারা নির্যাতিত হয়েছে, এবং কারা ফ্যাসিবাদের দালাল ছিল। ওদের থেকে দূরে থাকেন। এটা আমার 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 স্বনির্বন্ধ অনুরোধ। এদের থেকে দূরে থাকেন, দরকার নাই ওদের কাছে যাওয়া। ওরা আপনার কিছু অ্যাড করবে না, আপনার বরং ইমেজ নষ্ট হবে। কেউ যদি দালাল সাংবাদিকদের কাছে, দালাল লোকদের কাছে, দালাল প্রফেসরদের কাছে, দালাল বুদ্ধিজীবীদের কাছে যায়, তাহলে আপনার ইমেজ নষ্ট হবে। আপনার জনগণের ইমেজ দরকার, জনগণের সমর্থন দরকার। জনগণের সমর্থন তাদের সাথে আছে যারা এই লড়াই এতদিন ধরে ছিল। হ্যাঁ, আমি এই সুযোগে বলি আর কি, নিশ্চয়ই কনক, ইলিয়াস দুজনেই লক্ষ্য করছে যে বিএনপির একটা অংশ, সবাই না, আমার পিছনে লাগছে গত কয়েকদিন ধরে আর কি। নানা ধরনের প্রচারণা, এটা সেটা, মেয়ার ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি শুরু করছে। আমি বলতে চাই কি যে করে লাভ নাই। হ্যাঁ, মানে করতে পারেন, আপনারা করতে পারেন, এটা আপনাদের ক্ষতি। মানে ধরেন আমরা তো শত্রু না, আপনার বিএনপিরও শত্রু না, আমরা জামাত ইসলামের শত্রু না, আমরা ফ্যাসি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের জনগণের শত্রু না। আমরা একই সাথে লড়াই করছি, আপনারা আমার আপনজন। কিন্তু আমাদের ডেফিনেটলি কিছু ডিফারেন্স থাকবেই। আমাদের চিন্তার ডিফারেন্স, সবার, আমাদের এই তিনজনেরও ডিফারেন্স আছে। কিছু কিছু জায়গায় ঐক্য আছে, কিন্তু অনেক জায়গাতেই ডিফারেন্স আছে, থাকবে। আমরা ডিফারেন্স নিয়ে এক জায়গায় কাজ করি, কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের মতো কাজ করেন তাহলে তো খুবই মুশকিল। দাদা এই যে আপনি নিশ্চয়ই এটা জানেন যে বিএনপির একটা অংশ মনে করে যে আমরা তো ক্ষমতায় যাচ্ছি, তো বিরোধী দল কে হবে? বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আসলে খুব ভালো হইতো আমাদের জন্য রাষ্ট্র পরিচালনায়। এরকম হ্যাঁ, একটা অদ্ভুত ভাবনা তাদের হ্যাঁ, মাথায় হ্যাঁ, আছে। হ্যাঁ। এই ইলিয়াস একই চিন্তা কিন্তু ভাই এই যে জিয়াউর রহমান করছিলেন কিন্তু। হ্যাঁ? যে একটা ভালো একটা গঠনমূলক একটা রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য এই হাসিনাকে আনার এই পরামর্শ দিয়েছিলেন। যতটুকু জানি ওই যে এই শামওয়াজ কি ওই যে প্রধানমন্ত্রী ছিলেন শাহজিদ। শাহজিজ এই পরামর্শ দিয়েছেন। তার পরামর্শে তিনি এটা নিয়ে এসেছিলেন। কোন একটা বইতে আরেকটা কারণ আছে, বিএনপি মনে করে যে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে, এবং ইসলামপন্থী রাজনৈতিক দল, ইসলামপন্থী জনতা একটা শক্তি সঞ্চয় করে, এইটা ভবিষ্যতে তারা ম্যানেজ করতে পারবে না। তো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগকে দরকার। হ্যাঁ, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। এই ভুল অ্যাজাম্পশনের উপরে দাঁড়ায় তারা সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে, এবং সেই কারণে তাদের রাজনীতিটা ভুল হচ্ছে। এটা ধরায় দেওয়া আমাদের কর্তব্য। এবং আমরা মনে করি যে ওই 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 ন্যারেটিভটা আওয়ামী ন্যারেটিভ, ওই ন্যারেটিভটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এবং সেই জন্যই আমরা সতর্ক করতে চাই যে ওর মধ্যে ঢুকেন না। ওর মধ্যে ঢুকলে আপনার রাজনীতি তো যাবেই, দেশের বিপদ হবে। ধরেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল, এই দল যদি দুর্বল হয়ে যায়, যথেষ্ট দুর্বল হয়েছে এই আওয়ামী শাসনে, এই দল যদি দুর্বল হয়ে যায় তাহলে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিপদ। এই জিনিসটা আমরা বুঝতে পারতেছে না। হ্যাঁ, আমরা তো চাই না বিএনপি দুর্বল হোক, আমরা চাই বিএনপি সবল থাকুক। এবং দাদা তারেক রহমান সাহেব যে ভাবনায় ভাবছেন বা ওনার বক্তব্যে আমরা যে রিফ্লেকশনটা দেখি, এই রিফ্লেকশনটা কিন্তু মাঠে যারা আছেন, মানে যারা তার তারা তো ক্যারি ফরওয়ার্ড করতেছে না, আলাদা তো, কমপ্লিটলি আলাদা তো, দেখতেছেন না? মানে তারেক রহমান যেই ভাইব নিয়ে আসতেছে তার বক্তৃতাতে, তার বক্তব্যে, আর মাঠে তো আওয়ামী লীগ হয়ে গেছে সব। হ্যাঁ, জাতীয়তাবাদী লীগ হয়ে গেছে তো। তাদের আচার আচরণ বলেন, কথাবার্তা, সবকিছু, ন্যারেটিভ, সবকিছু। জামাতে ইসলামকে গালাগালি, আলবদর বলে গালাগালি, আলবটর বাহিনী বলে আর যে গালাগালি। হ্যাঁ, জামাতকে দেখতেই পারে না। হ্যাঁ, মানে কনফিডেন্স থাকা ভালো, আবার এতটা ওভার কনফিডেন্স আবার সমস্যা করবে আর কি। 91 সালে আওয়ামী লীগের যেটা হয়েছিল, মানে আমার মনে হয় যে আরেকটু স্লোলি ভাবা উচিত। ইলিয়াস, আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার শেষ মন্তব্য নিতে চাই, তারপর পিনাকিদার মন্তব্য নিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো। আচ্ছা, আমি ইলিয়াসকে বলি, ইলিয়াস বইটা পড়ছো? ফুলকুমারী পড়ছো? না দাদা, আমি তো ওই যে বিডিআর নিয়ে এত ব্যস্ত, আমি ওটা এখনো পড়তে পারি নাই। আমার ইলিয়াস পড়া শেষ করলে অর্ডার দিছি, আসতেছে। আচ্ছা, পড়া হলে তাহলে আমরা একটা শো করবো। পড়া হওয়ার পরে আপনার বইটা নিয়ে আমরা অলরেডি আপনার এটা নিয়ে আমরা দুইজনই কথা বলতেছিলাম যে আপনার এটা নিয়ে আমরা একটা শো করব। আমি অলরেডি তাদেরকে বলছি যে আমি এখানে একটা শো করবো, আলোচনা করবো বিস্তারিত ভাবে। তো ইলিয়াস, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। এখন করণীয় কি? এই যে নতুন একটা সুযোগ, এই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? সরকারের করণীয় কি? বিরোধী রাজনৈতিক অন্যান্য দলগুলোর করণীয় কি? আমি শেষ করি আওয়ামী লীগকে দিয়ে, বাকি কথা দাদা বলুক। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ,
আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি। আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যেকোনো ধরনের এই এই যে এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি। কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড়, বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে, আমি তো তখন ঢাকায়, আমি একদম ভোর ৪টা থেকে আমি এই হেফাজতের মাঠে। আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোক গুলি খেয়ে মারা যাচ্ছে। আমি শেষ ছিল আমি লাইভ আমাদের ২১ টিভি বন্ধ করে প্রায় ২-৩ ঘন্টা সেদিন বন্ধ ছিল। কনক ভাইয়ের মনে আছে নিশ্চয়ই। তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল। একটা ক্যাজুয়ালিটি হয় নাই। এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে? তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ, আপনারা তাকে ভালোবাসেন, তারাও পারবেন না। যে ধরনের নিষ্ঠুর আচরণ করে, এটা আপনাকে দিয়েও সম্ভব না। তো এবং আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা। যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই দাদার একটা বই আছে, ওইখানেই শুনেন। এই যে এখন বলে না, আজকালকে একটা পোস্ট দেখলাম, সেই পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল ৭১-এর সময়, যারা নাকি মানে ইয়ে হয়েছিল, যাদের কোনো পরিচয় ছিল না, এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও ৩২ নাম্বার তাদের ঠিকানা, শেখ মুজিব আমাদের বাবা। এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য। সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে। দূষিত রক্ত বলছে, দূষিত রক্ত বলেছে। এবং এটা এই পিনাকি দাদার ওই বইতেও উনি রেফারেন্স সহ এই জিনিসগুলো বলেছেন। আমি এছাড়াও অনেক বইতে পড়েছি। তো এই তো শেখ মুজিব, তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই ৩২ নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে বলে দিব। আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন। আজকে ৩২ নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি কয়দিন আগে ২৫০০ মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে। তুমি আজকে মামু বাড়িতে আছো। তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে, মাপ চান। যতই এদের কথাবার্তা শুনে ফাল পারেন যে ৭৫-এ যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না, আর ৭৫-এ মানুষ নেচেছিল, আজকেও নাচছে, আজকেও আপনারা কিছু করতে পারেন নাই। ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে, সেই দিনও কিছু করতে পারবেন না। আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে ১৫ই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা। রাইট ইলিয়াস, আমি শুধু একটা বিষয় যোগ করতে চাই। আপনি যে হেফাজতের রক্তের কথা বললেন, রক্ত রং মেখে হাসিনা যে বলল, আপনি নিশ্চয়ই দেখেছেন আরো নির্মম কথা। সে নিজের নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যেয়ে সাগরে ডুবে মারা গেছে। এরকম বক্তব্য কিন্তু সে দিয়েছে। অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে, গুম করেছে, মেরে ফেলেছে, বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতেছে, মারা গেছে। তো পিনাকিদা, আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি? আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পার সুযোগ নাই। এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে? সরকারের ভূমিকা কি হওয়া উচিত? আগামীকাল থেকে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই, আপনার বক্তব্যটা জানতে চাই। আমি প্রথম থেকে যখন ৫ই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব, কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো, তারা অনুশোচনার মধ্যে দিয়ে, ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে, কিন্তু সেটা হলো না। এবং আমরা প্রত্যেকেই একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই, এবং তারা জুলাই বিপ্লবকেই আর বরং প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। সো নো মার্সি। এখন আর কোনো ক্ষমা নয়। বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে, সহানুভূতি দেখাবে, ওই শাওন টাউন সহ, যে বলে না কেরা উঠছে, শাওন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে। এবং আমাদের আগামী ১ মাস ধরে, ওরা ১ মাসের কর্মসূচি নিয়েছে না, আমাদের আগামী ১ মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা। যদি সেই রকম হয়, আমি তো বলছি, আমি আমার বাহিনীকে বলছি যে বাড়িটা আইডেন্টিফাই করবা, বাড়ির সামনে গরু ফেলাবার জবাই করবা, টাকা দিব, আমরা দিব না, আমরা একসাথে দিব, চাঁদা দিব, গরু ফেলাবার জবাই করবো, ক্ষমা চাও, ক্ষমা চাও। এগুলো ঢাকায় বসে, বাংলাদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদের দালালি চলবে না। স্টপ, ফুল স্টপ। কাল থেকে দেখবে এবং কাল থেকে আমাদের অভিযান শুরু হবে। এবং আমরা কি করতে পারি সেটা প্রমাণ আজকে দেখানো হয়েছে, ছাত্র জনতা দেখাই দিছে, তার প্রমাণ চট্টগ্রামে দেখানো হয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।